আপনি পশ্চিমবঙ্গকে পাত্তা দিয়ে কোনো লাভ নেই, কারণ পশ্চিমবঙ্গ নিজে একটা দুর্বল অংশ। ইন্ডিয়ান ইস্যুগুলো অনেক বেশি আসছে, ইন্ডিয়ান কিছু কিছু সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু টেলিভিশন চ্যানেল। অন্ধ্রপ্রদেশে আমাদের এক প্রডিউসার আছেন, মুম্বাইতে কথা বলে আমার ডিরেক্টর, সত্যি কথা বলতে, এবং হিন্দুদেরকে যে মনে হতো যে তার একটা ট্রাম্প কার্ড, হিন্দু কার্ড খেলে দিবে, তার মানে না যে আমরা খুব ছাড় দিয়ে কথা বলবো, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। এবং আমাদের একটা পতাকা আছে, আমাদের মানচিত্র আছে, এটাকে সমুন্নত রাখার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশের মানুষ এখন সেখানে ঐক্যবদ্ধ আছে। পালাই গেল মানে পুরো পার্লামেন্ট সহ পালানো রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড। এটা মানে ফেরাউনের আমল হয়েছে আমি জানি না, যে সব শুদ্ধ পালাই গেছি, একদম বুয়া সহ ডাকাত, লুটেরা এবং খুনি, তাদের তো পুনর্বাসনের কোনো সুযোগই আর নেই। গোপালগঞ্জে আমার ছেলেও বিয়ে দিয়েছি, তো ওটা নিয়ে আমার সমস্যা নেই। সারা বাংলাদেশের মানুষের ধর্মীয় সম্প্রীতি, যেই সংযত অ্যাটিটিউড এবং ঐক্যের যে ডাক এবং মানুষের ভিতরে যে স্পৃহাটা, এটাই 53 বছরের সেরা অর্জন। আপনি আসলে চ্যালেঞ্জ কি মনে করেন? মানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখছি ইন্ডিয়ার কিছু বিরূপ আচরণ এবং গ্লোবাল পলিটিক্সে ইন্ডিয়ান ইস্যুগুলো অনেক বেশি আসছে, ইন্ডিয়ান কিছু কিছু সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু টেলিভিশন চ্যানেল অনেক বেশি রংলি নিউজ করছে বর্তমান সময়কে নিয়ে। আসলে এই সময়টাকে আমরা উতরে যাব, মানে কি মনে হয় আপনার কাছে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি মনে করি গত 53 বছর স্বাধীনতায় আমাদের সবচেয়ে বড় অর্জন এই জুলাই বিপ্লব, যা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। এবং আমি পুরোপুরি ইন্ডিয়ার কথা বলবো না, আমাদের বাংলাদেশের সাইডটা আর পশ্চিমবঙ্গ, এটা খুব ফেসবুক ফ্রিক, এটা একটা রোগের মতো হয়ে গেছে। আমি মুম্বাইতে কথা বলে আমার ডিরেক্টর, সত্যি কথা বলতে আমি কথা বলে ওনারা জানেনই না কি হচ্ছে এখানে। অন্ধ্রপ্রদেশে আমাদের এক প্রডিউসার আছেন, ওনার সাথে কথা বলে উনি জানেনই না। উড়িষ্যা আমার একজন ভিডিও ডিরেক্টর, যে আমার গান ভিডিও করেছেন, ওনাদেরই প্রোডাকশন, তার সাথে কথা বললাম, সেও কিছু জানে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটা গ্রুপ এটা এমন করছে। আর আগরতলা যে ঘটনা ঘটেছে, নেককারজনক ঘটনাটা, সেটা তো গ্রেফতার হয়েছে এবং বোঝা যাচ্ছে ভারত প্রেস নোট দিয়েছে, ক্ষমা চেয়েছে। আমার কথা হচ্ছে, ভারত হচ্ছে আমাদের তিন দিকে আগলে রাখা একটা বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশী কিন্তু বদলাতে পারবো না। তো ভারতের সাথে যেটা আমাদের ছিল, একটা অসম বাণিজ্য, অসম পররাষ্ট্রনীতি, একটা অসম ট্রানজিট সিস্টেম, অসম সবকিছু অসম ছিল, সবকিছু ছিল আমাদের বিরুদ্ধে। আমি কিন্তু সবসময় আমার দেশের পক্ষে কথা বলেছি। বর্ডারে কিলিং বলেন, চোরাচালানি বলেন, তিস্তার পানি, অকাল বন্যা, বারবার বন্যা, তো এগুলো নিয়ে আমি কথা বলেছি। এগুলো কিন্তু দেশের পক্ষে বলে যাচ্ছি আমি সবসময়, আরও বলবো, সবসময় বলতে চাইবো। বাট আমাকে খেয়াল করতে হবে, আমরা এই যে ইস্যুগুলো নিয়ে আলাপ করছি, তারা কারা? তারা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা পার্ট। আপনি নিশ্চয়ই দেখেন কবির সুমন একটা লিখেছেন কবিতা এই নিয়ে, খুব চমৎকার লেখা। তো আমরা আসলে প্রতিবেশী বদলাতে পারবো না। আবার তার মানে এই না আমরা অনুগত বা দাসত্বর মতো, মানে হাসিনা স্টাইলে বা হাসিনার যে গোলামির স্টাইলে এভাবে বাংলাদেশ হলো, এটা না। আমরা ভারতের সাথে সবচেয়ে সুন্দর সম্পর্ক চাই। ভারতের সমৃদ্ধির জন্য বাংলাদেশকে প্রয়োজন, বাংলাদেশের সমৃদ্ধির জন্য ভারতকে প্রয়োজন। এই মাঝখানে যে পরাকাষ্ঠাগুলি আছে, আশা করছি এগুলা আমাদের কূটনৈতিক সমাধান হয়ে যাবে। কারণ আমরা তো সব অ্যাঙ্গেলসে কথা বললে সবাই হবে না। যারা জিনিসটা জানেন, যারা পররাষ্ট্র ইস্যু জানেন, যারা জুলাই বিপ্লব সংগঠিত করেছেন, তাদের সাথে সম্পৃক্ত যারা জনতা আছে, এটা একটা সম্মিলিত সিদ্ধান্ত। বাট এই সমস্ত ঘটনার পর আমরা দেখলাম বাংলাদেশ এখন টোটালি ঐক্যবদ্ধ। এবং হিন্দুদেরকে যে মনে হতো যে তার একটা ট্রাম্প কার্ড, হিন্দু কার্ড খেলে দিবে, আপনি দেখেছেন নিশ্চয়ই লাস্ট আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে গেছে এবং এরা মন্তব্য করছে, আমরা ধর্ম নিয়ে আপোষ নেই, কিন্তু দেশের প্রশ্নে আপোষ নেই। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলে আসছে, মানে সরি আমি জগন্নাথ হল। তো এটা হচ্ছে আমাদের জাতিগত যে ঐক্যের অনৈক্য ছিল, আমাদের বিভেদ ছিল, আর বিভাজন তৈরি করে ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশ সিস্টেমে যে খেলাটা হতো, ওই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা, ওই ব্যবসা, মুক্তিযুদ্ধ নাতি ব্যবসা নাও। এই যে দেশে মুক্তিযোদ্ধারা আছেন এখনো জীবিত, তারা একটা বিবৃতি দিয়েছে এখন পর্যন্ত যে হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে সৈনিক, সে নাই, তার বিরুদ্ধে যে আন্দোলনগুলো হচ্ছে নাই, তো এরকম আন্দোলন হয়নি। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ও শেখ পরিবারে কেউ ছিল না, একটা সিঙ্গেল প্রাণী ছিল না, যেহেতু তারা পালাই গেছে, তাদেরকে প্রাণীই বলতে হবে। আর ঠিক জুলাই বিপ্লবের পরে শেখ পরিবার একটাও খুঁজে পাবেন না। যখন মুক্তিযুদ্ধ হয় তখনও শেখ পরিবারের 17 জন ছিল মুক্তিযুদ্ধ করার মতো অ্যাবিলিটি, যদি ধরি। তাদের ফ্যামিলি তো বাংলাদেশের ভাইরাল ফ্যামিলি, এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শেখের গোষ্ঠীর কোনো শেষই নেই। আপনি আত্মীয় স্বজনে আগা পিছিয়ে, মানে এদের কোনো আত্মীয় শেষ নেই। চিটাগাং পাবেন, পঞ্চগড় পাবেন, গোপালগঞ্জ তো আছেই,
গোপালগঞ্জে আমার ছেলেও বিয়ে দিয়েছি, তো ওটা নিয়ে আমার সমস্যা নেই। সমস্যা হলো যে এই যে হাসিনাতন্ত্র এবং এই যে তোষামত করে বা আপনার একটা রাষ্ট্রকে একটা কৃতদাস বানিয়ে ফেলা, একটা অঙ্গরাজ্যের মধ্যে বানিয়ে ফেলা, রাষ্ট্রের মানুষকে ভয়ে রাখা, কেউ কথা বলার অধিকার রাখে না, একটা তথ্য প্রবাহ, তথ্য প্রযুক্তি আইন করে মানুষকে জেলে ঢুকে ফেলা, কোনো স্বাধীনতা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, তো এইভাবে তো চলে না। আবার কিছু পুলিশ থাকে এসবি থেকে ডিবি, ডিবি থেকে এসবি, ওন থেকে এই চলতো, কিন্তু কয়েকটা, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোতে আছে, বিএনপি তো এটা আছে, ঘুরে ফিরে সেম চেহারা দেখবেন। তো তারা তাদের ক্ষমতাকে আটকে রাখার জন্য, কুক্ষিগত রাখার জন্য এবং ক্ষমতাকে সুসংহত করার জন্য রাষ্ট্রকে ব্যবহার করেছে, রাষ্ট্রের পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে, যারা এখনো অ্যাক্টিভ আছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর উপরে একটা আস্ত নদীর উপরে ব্রিজ, আপনার মাটির রাস্তা করে ফেলছে তাদের বিদ্যুৎ কেন্দ্রের মালামাল যাওয়ার জন্য। এটা তো কোনো দেশ না, এটা হচ্ছে ট্রানজিট করিডোরের কোনো ব্যাখ্যা এটা পড়ে না। এটা পড়ে যে আমাদের ট্রেন তো দিয়েই দিল, সার্বভৌমত্ব না দিক, আমরা ট্রানজিট চাই, অবশ্যই আমরা চাইবো যে ইন্ডিয়ার সাথে ব্যবসা, কারণ ওখানে উত্তরে 7টা প্রদেশ, সেখানে যদি আমরা বিজনেস করতে পারি আমাদের জন্য ভালো, বাট সেটা হইতে হবে সমতার ভিত্তিতে। ইন্ডিয়াও গেনের থাকবে, আমরাও গেনের থাকবো। আমরা এই পররাষ্ট্রনীতি চাই, কোনো নতজনের পররাষ্ট্রনীতি চাই না। আমি এখনও বিলিভ করি বাংলাদেশ ভারতের সম্পর্ক সারা বিশ্বের জন্য জরুরি, এবং এটার জন্য আমাদের তার মানে না যে আমরা খুব ছাড় দিয়ে কথা বলবো, আমরা চোখে চোখ রেখে কথা বলবো এবং সমবন্টনের ভিত্তিতে কথা বলতে চাই। ইউনূস সাহেব যে জাতীয় ঐক্যের ডাক দিলেন, তো সব মিলিয়ে আমি কোনো সমস্যা দেখছি না। সমস্যা হচ্ছে মিডিয়া, কিরকম মিডিয়া, ওই প্রান্তের মিডিয়া, এই প্রান্তের মিডিয়া। আমাদের মিডিয়া থেকে এখনো গন্ধ যায় নাই, কারণ লেজুরগুলো রয়ে গেছে। আপনি আমলাতন্ত্র বলেন, পুলিশ বলেন, যেখানে আমার প্রত্যেকটা ক্ষেত্রে 15 বছর আওয়ামী লীগের দলীয়করণের যে বিষ ফোড়াটা রয়ে গেছে, এগুলো কাটতেও সময় লাগবে। এই জন্য দেশবাসী এই যে অ্যাডভোকেট আলিফ সাহেবের হত্যাকাণ্ডের পরে আমরা চিটাগাংয়ের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষের ধর্মীয় সম্প্রীতি, যেই সংযত অ্যাটিটিউড এবং ঐক্যের যে ডাক এবং মানুষের ভিতরে যে স্পৃহাটা, এটাই 53 বছরের সেরা অর্জন, এটাই আমাদের স্বাধীনতার সেরা সুফল। ইন্ডিয়াতে চিন্তাও করা যায় না। না, কোথা থেকে? আমরা তো বললাম তো, বিভিন্ন প্রদেশে আমি মানুষের সাথে কথা বলি, কাজ হয়েছে, বন্ধু বান্ধব আছে, একমাত্র ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রুপ, তাও আমাদের সাথে এমন না যে চেনা হয় না, আমরা তো কি রাজনীতি করে কথাবার্তা হয়। তো আপনি পশ্চিমবঙ্গকে পাত্তা দিয়ে কোনো লাভ নেই, কারণ পশ্চিমবঙ্গ নিজে একটা দুর্বল অংশ। এই আগরতলা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এরা আসলে নিজেরাই প্রবলেম। মিজোরামে বহুত সমস্যা, এদেরই অনেক ঝামেলা চলতেছে, ওইদিকে আসাম, নানান রকম প্রবলেম। তো আমরা আসলে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে ভাবছি, যেটা ভাবছি সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের পররাষ্ট্র এবং দ্বিপাক্ষিক সম্পর্ক অবশ্যই সমান সমান হতে হবে। সুষম বাণিজ্য ঘাটতে চাই না, নতজানু পররাষ্ট্রনীতি চাই না। আমরা সম্মানের সাথে ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়া সম্মানের সাথে বাংলাদেশে কাজ করবে, আমাদের ব্যবসায়িক বাণিজ্য লেনদেন যা আছে সব সমতার ভিত্তিতে হবে। আমরা এমন একটা সাবকন্টিনেন্ট চাই, সেটা হলে কি আমরা একটা শক্তিশালী কন্টিনেন্ট যদি শক্তিশালী হয়, আমাদের ইন্ডিয়ার 21 কোটি লোক দেশের বাইরে থাকে, আমাদের দেশের 1.5 কোটি লোক দেশের বাইরে থাকে। শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, নেপাল, আমাদের রিসোর্সেস দেখেন, পৃথিবীতে সাবকন্টিনেন্টের শক্তিশালী হওয়ার কিন্তু অনেক স্কোপ আছে। তো এটা আমাদের ক্যাশ করতে হবে, আমাদের ঝগড়া করার সময় না। আঞ্চলিক যে সহযোগিতা, আঞ্চলিক যে যোগাযোগটা, সেটা সলিড রাখা উচিত, বাট এটা দায়িত্ব নিতে হবে ইন্ডিয়াকে, কারণ ইন্ডিয়া সবচেয়ে বড় দেশ, তাদের দায়িত্বটাই মূল দায়িত্ব। আমি যতটুক বুঝতে পারছি যে একজন রাষ্ট্রদূতকে তলব করা এখানে, বা ওখান থেকে আগরতলায় যারা হামলা চালিয়েছে আমাদের হাইকমিশনে, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে, এটার শাস্তিও তারা দিয়েছে, গ্রেফতার করে 3 জনকে, মামলাও হয়েছে, সাসপেন্ডও হয়েছে, এবং তারা সরকারের প্রেস নোট দিয়েছে, লক্ষণটা ভালো। তো আমরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই, এবং এটাই আমাদের জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপির মূল মটো। আমরা জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা দেশ, আমাদের একটা পতাকা আছে, আমাদের মানচিত্র আছে, এটাকে সমুন্নত রাখার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশের মানুষ এখন সেখানে ঐক্যবদ্ধ আছে। এটা হচ্ছে আমাদের অর্জন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 5ই জুলাইয়ের পরে কিন্তু এখন রিসেন্টলি সবাই মামলা থেকে, বাবর সাহেব থেকে শুরু করে সবাই খালাস পেয়ে গেলেন। তাহলে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এই মামলাগুলোর চরিত্রও বদলে যায়, এখানেও বদলে যায়। সো আমরা যাদেরকে আজকে বলছি, অদূর ভবিষ্যতে কি এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে যে তারাও একসময় এভাবেই এখান থেকে সমস্ত কিছু নিয়ে? আমরা তো প্রথমেই জানি যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, কোনো কিছু নাই, এটা আমরা জানি। বাট আপনি খেয়াল করবেন
বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া দেশ ছাড়েন নাই, উনি জেল খেটেছেন। শুধু এক ব্যাংক থেকে আরেক ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার হবে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা, 2 কোটি টাকা মামলা, ওনাকে জেলখানে রাখা হয়েছে, ওনাকে দেশে বাইরে বাড়ি থেকে চিকিৎসার বের জন্য করে দেওয়া হয়েছে। যেতে দেওয়া হয় নাই। কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু লন্ডন থেকে তার কর্মীদের সাথে কানেক্টেড ছিলেন। পক্ষান্তর উল্টা দিকে আপনি দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেল মানে পুরো পার্লামেন্ট সহ পালানো রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড। এটা মানে ফেরাউনের আমল হয়েছে আমি জানি না, যে সব শুদ্ধ পালিয়ে গেছি একদম বুয়া সহ। সেক্ষেত্রে বেগম জিয়া এবং তার যে দৃঢ়তা, দলীয়, আপনি দেখেন দলটা ভাঙতে পারেনি গত 16 বছর, বিএনপিকে ভাঙা সম্ভব হয়নি। তার মানে অর্জনটা কোথায়? অ্যাসিড টেস্টের মধ্যে দিয়ে গেছে ডেফিনেটলি। স্বতন্ত্র একটা বিএনপি দলটা কিন্তু ভাঙে না, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। এখন আওয়ামী লীগের ব্যাপারটা যেরকম, ওই সজীব ওয়াজেদ জয় যেটা 3 দিনের মাথায় বললো, এখন আপনার ভাবেন আমার মা আর রাজনীতি করবে না। হ্যাঁ, এটা ফালতু কথাবার্তা। পরের দিন ফিরে এসে আবার হ্যাঁ, না এই ধরনের আমরা যদি একটা ফালতু কথা বলি, এটা আমরা সাধারণ মানুষ হয়ে যাবে, এটা মানা জায়গা যায়। থেকে বলা উচিত হয়নি। তার অ্যাঙ্গেল থেকে যদি সে বলে, এটা বুঝে নিতে হবে তার মনে এটাই আছে। এবং সে পরবর্তীতে যতবারই আসছে ততবারই আমরা তাকে অপ্রকৃতস্থ অবস্থায় দেখেছি। তাহলে আপনি তারেক রহমানের সাথে এটা হয় নাই। এখন যদি আসে ইলেকশনের ব্যাপারে, বিএনপি জিতলো, আওয়ামী লীগ মুক্তি পেল, আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ নেতা মুক্তি পেয়ে গেল, এটা তো আওয়ামী লীগ সরকার না, বিএনপি সরকার না, এটা একটা বিপ্লবী সরকার। তারা কেন গঠন করলো না আমি বুঝলাম না। আমার মনে হচ্ছে যে তাদের হচ্ছিল বিপ্লবী কমান্ড কাউন্সিল করে, এটা যেটা সিস্টেম বিপ্লব যদি বলা হয় এটাকে, তাহলে বিপ্লবী কমান্ড কাউন্সিল করা উচিত ছিল। এটা নিয়ে তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, এটা নিয়ে তারাও একটু কনফিউশনে আছে, বা এটা যে চলছে অন্যভাবে চলুক, কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। আওয়ামী লীগ এসে বিএনপিকে ফাঁসালো বা মামলা দিল, আর এখন বিএনপি কিন্তু নিজে বেরোচ্ছে না, তারা বেরোচ্ছে আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে। যদি আবার কখনো কেউ অ্যাপিল করে, নিশ্চয়ই বাবর সাহেব বা তারেক সাহেব সাজা মুক্ত করুক। এখন তো আদালতে কারো কোনো ক্ষমতা নেই। যদি আপনি মনে করতে পারেন পরোক্ষভাবে বিএনপি গুছা নিয়ে আসছে, এটা হতেই পারে। দিস ইজ পলিটিক্স, সাবকন্টিনেন্টের পলিটিক্স তো আপনি নিউজিল্যান্ডের মধ্যে ভাবলে হবে না, তাই না? তো এই বেগম জিয়ার দৃঢ়তা, এবং উনি যখন বলেছিলেন এই আওয়ামী লীগের একদিন এমন অবস্থা হবে তারা পচে গেলে দুর্গন্ধ ছড়াবে, ওনার কথাই মিলল। এবং উনি দেশেই থাকলেন, এবং উনি 8 নভেম্বর ওনার চলে যাওয়ার কথা লন্ডনে বা আমেরিকায় চিকিৎসার জন্য। উনি ওয়েট করলেন আপনার 21 নভেম্বরের যে সশস্ত্র বাহিনী দিবসের জন্য। অর্থাৎ এই ভদ্রমহিলা এখন পর্যন্ত ওই স্ট্যান্ডে আছেন আগের দেশটা। কারণ উনি যদি বের হয়, উনি যেভাবে সার্জিস হাসনাত বা নাহিদ সাহেব বা যারা ওরা তো উপদেষ্টা, নাম ধরে বলা যায় না, তাদের সাথে যেভাবে মত বিনিময় করলেন বা তাদেরকে যেভাবে উজ্জীবিত করলেন, আমার সাথে কথা হয় মাঝে মধ্যে হাসনাত সার্জিসদের, হাই হ্যালো হয়, তারা থ্যাংক ইউ জানাতে আসছিল আমাকে আন্দোলনের জন্য।